আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মোবারক। শুরু করছি আমার আরেকটি পর্ব এখানে চরমেগাতে। এটা আমার দ্বিতীয় পর্ব। চরমেগা আমরা এখন এই চরের মাঝে শুধু একটা জিনিস আমার কাছে ব্যতিক্রম আছে, কোনো জায়গাতে সুপারি গাছ দেখিনি, বাট এইখানে সুপারি গাছ পাইলাম। সব জায়গাতে আমরা কি পাইছি যে কলা গাছ, এই গাছ, কিন্তু এইখানে ঈশ্বরের মাঝে এখানে আসার পরে একটি ব্যতিক্রম দেখলাম। ব্যতিক্রম বলতে পুরোটা ব্যতিক্রম। দেখেন আমরা এখানে কাঁঠাল, এই যে কাঁঠাল গাছ, এটা হলো চরমেগা অন্যান্য চর থেকে অনেক অংশেই ব্যতিক্রম। কারণ দুর্গম অনেক চরে আমি যাতায়াত করেছি, অনেক চরের ভিডিও করেছি। চরমেগার মতো একটা চর এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আমি আমার দেখা মতে সকল চর থেকে এই চরকে দুর্গম চর বলবো, কারণ অন্যান্য চরগুলোতে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর, কিন্তু চরমেগাতে কোনো রকম যাতায়াত ব্যবস্থা নেই। এখানে কত বছর মানে আপনি আবার আগে এখানে নাকি? আমি তো দেশে আমার দাদুর বাড়িতে থাকতাম, পড়ালেখা করতাম ওই জায়গায়। আমার আব্বু অনেক আগে থাকে। আমরা এতক্ষণ যে ভাইয়ের সাথে কথা বললাম, ওনারা 3 ভাই, ইনি দ্বিতীয়, ওনার বড় এক ভাই, আর ছোট্ট একটি ভাই লক্ষ্মীপুর কোনো একটা হোটেলে ওইটার চাকরি করে। তো আমার কাছে একটা জিনিস যে বললাম, অন্যান্য চরগুলোতে যাতায়াতের ব্যবস্থা, নৌকাপথের ব্যবস্থা, সম্পূর্ণ সব কিছু আছে, কিন্তু চরমেগাতে যাতায়াত করার মতো আমি কিছুই আমার চোখের তলে পড়ে নাই। আমি 7-8 কিলোমিটার যা হেঁটেছি, তাও সৃষ্টিকর্তার দেওয়া 2 পায়ের উপর ভর করে হেঁটেছি। কোনো রকম পথঘাটের ব্যবস্থা নেই। আপনি যেমনি ইচ্ছা তেমনি হাঁটুন, ওইটাই আপনার জন্য পথ। তার মানে ধরে নিন যে চরমেগাতে আপনার দৃষ্টি যেদিকে যাবে ওইটাই হবে আপনার জন্য পথ, ওই পথ ধরে হাঁটুন। এই চরাঞ্চলের মানুষগুলো যথেষ্ট মিশুক প্রকৃতির মানুষ। এখন তাদের কর্মব্যস্ত সময় যাচ্ছে মরিচ তোলা নিয়ে। সকালে ফজর নামাজ পড়েই ওনারা বের হন মরিচ তুলতে। হাঁস, মুরগি, গরু, ছাগল, কি নাই এই চরে, সব কিছু এই চরে আছে। এই চরের মাঝে যে মানুষ বসবাস করে, আমার চোখের সামনে একটি ঘর পড়লো, খুব সুন্দর, দৃষ্টিনন্দন, দেখার মতো। আমি বাড়িটিতে প্রবেশ করি। এই যে ঘরটা দেখছেন আপনারা, এই ঘরটা হলো ওনারা যে চরে গরু নিয়ে যাবে দেখে, এটাতে রাত্রে এখান থেকে গরু পাহারা দেন। খুব সুন্দর পরিপাটি একটা ঘর। আমি এখানে বসেছি, বসে আপনাদের সাথে এখন কথা বলতেছি। আসলে আমার কাছে এগুলো অনেকেই মনে করে না ভালো লাগতেছে, আবার এই অঞ্চলের মানুষগুলোর জন্য খুব কষ্ট হয়। কারণ ওনাদের মানুষ কেউ যদি অসুস্থ হয়ে যায়, তো এখান থেকে হাসপাতাল নিতেই তার অবস্থা একবারে খারাপ হয়ে যাওয়ার কথা। স্ক্রিনে এখন যে ঘরটা দেখতেছি আমরা, এই ঘরটা আছে ওনাদের গোলাঘর, যেখানে গম, তারপরে আপনার মরিচ, ইভেন ভুট্টার ছোলা, এগুলো ওনারা মজুত রাখেন, লার্কি রাখেন রান্নাবান্না করার জন্য। পাশেই গরুদের খাবার দেওয়ার জন্য একটি নান্দা, একটা খড়ের গাদা। এই পাশটাতে পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকু ময়লা আপনি কোথাও পাবেন না। পুরো বাড়িটা এত সুন্দর পরিপাটি। ওনারা 2 ভাই বাপ মা নিয়ে এখানে থাকেন। 2 ভাইয়ের মাঝে আমি যতক্ষণ ছিলাম, সুন্দর গভীর একটা সম্পর্ক ছিল ওদের। ওনাদের 2 ভাইয়ের 2টি বউ,
যে ভাবি ওনাদেরও মাঝেও খুব সুন্দর সম্পর্ক বনিমনা দেখছি আমি প্রায় আধা ঘন্টার মতো এই বাড়িতে ছিলাম। একসাথে রান্না বান্না, একসাথে যে ওই যে দেখা যাচ্ছে পর্দায়, আমি কাছে যাইনি, দূর থেকে দেখাচ্ছে ভাবিদের দুজন এখানে বসে রান্না বান্না করতেছেন, একজন কোটাকাটা করতেছেন, রান্না বান্না করতেছেন আরেকজন। আসলে ওনাদের এই সম্পর্কগুলো আমি দেখে সত্যি বর্তমানে মানুষের মাঝে এরকম সম্পর্ক খুব কমই আছে। ওনাদের এই মধুর সম্পর্ক দেখে আমার কাছে আমি বিমোহিত, আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমার বলার মতোই না। এই ছোট্ট ঘরটার মধ্যে থাকেন আমাদের আজকের যে ভিডিওতে দেখা দুই ভাই, ওনার বাবা, ওনার মা আর ওনাদের দুই পরিবার। সুখের মধ্যে হলো এই শহরে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, যা অন্যান্য শহরে নেই। আমরা হয়তো ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো, ভাইয়ের খোঁজখবর ভাইয়ের সাথে একটু কথা বলবো। নাম জুম্মন। জুম্মন, মোহাম্মদ জুম্মন। মোহাম্মদ জুম্মন। আর ওই ভাই আমরা আরেক ভাই সায়েদ। সায়েদ, আমরা ভাই তিনজন। হ্যাঁ, একজনের নাম রহমান। ওই ভাই কি করে? হোস্টেলে চাকরি করে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে। আর আমরা দুই ভাই এখানে। আমাকে এই জায়গায় শহরের ভিতরে আমাকে প্রায় 18 বছর হইব। 18 বছর। আমার আব্বা আম্মা আসেনি? হ্যাঁ আছি, এখানে থাকি। এখানে একসাথে। পড়ালেখা করছি না কোনো জায়গাতে? না, ভালো লাগে আমার ভাই মাঝে ভাই করছে। কি করছি? তো তার মানে আপনি বড়? হ্যাঁ আমি বড়। আপনি বড়, দেশে মেয়ে আর একজন ছোট। হ্যাঁ। ছোটজন বিয়ে করছেন? না না, ছোটজন করা নেই। আপনারা দুজনে করছেন। শহরে মানুষদের কষ্টের সময় আসে বর্ষাকালে, যখন চতুর্পাশে শুধু পানি। এই পানির জন্য ওনাদের চলাচল ব্যবস্থা যদিও শান্তিময় হয়, কারণ নৌকা যোগে তখন তারা বসবাস করতে পারেন। আর যখন এই বর্ষা আসে তখন এই শহরে চোর, ডাকাত এইসব তাণ্ডব প্রতিনিয়ত বাড়তে থাকে, কারণ বর্ষা মৌসুমের নৌকা একবারে বাড়ির কাছে নিয়ে আসা যায়, ওইখান থেকেই গরু তুলে গরু নিয়ে যায়। এই ছোট ছোট খালগুলা দিয়ে তখন পানি প্রভাবিত হয়, আর চোররা এসে এখান থেকে গরু নিয়ে যায় হাজারো মানুষের স্বপ্নের জাল বোনা কষ্টের যে পোষা পশুটা। অনেকক্ষণ ছিলাম আসলে এখানে, তো ওনাদের কথাবার্তা ঠিক আপন মানুষের মতো মনে হচ্ছে যে আমি কত যুগ এখানে ছিলাম, বা ওনারা আমার কত পরিচিত, আগে হয়তো কতদিন দেখছিলাম, বা এরকম সেম আত্মীয়তা। আমাদের গ্রাম অঞ্চলে যে আত্মীয়তা যেরকম, তার চেয়ে বেশি আপ্যায়ন ওনাদের। শহরের মানুষের আন্তরিকতা, কথাবার্তা আপনাকে সব সময় আকর্ষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা দিন দিয়েছে, তাদের কথা ব্যবহার যথেষ্ট ভালো, অনেক বন্ধুসুলভ তাদের আচরণ। তো অনেকক্ষণ ছিলেন বাড়িতে, দিন রাত পরিশ্রম করে লালন পালন করেন আদরের পশুগুলো। হয়তো কোরবানি ঈদে বিক্রি করার জন্য তৈরি করেন, নতুবা দুধ বিক্রি করে নিজের সংসারের অভাবটা দূর করবেন, সেজন্য লালন পালন করেন। হাইনার শ্রবলে তাদের এই স্বপ্নটুকু কেড়ে নিয়ে যায়। আমরা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা আরেকটা বাড়ি দেখতে পাই। এখন যে বাড়িটিতে আমরা আছি, এই বাড়িটি পরিপাটি, কিছু নান্দনিকতার ছোঁয়া বলতে ওনাদের বাড়ির পাশে দেখুন কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে গাছে। চরের প্রত্যেকটা বাড়ি সুন্দর, ক্লিন, কোথাও এক টুকরো ময়লা আবর্জনা কিছুই নেই। এই বাড়িটিতে প্রবেশ করার সময় আমরা এক মহিলার সাথে প্রথম দেখা হয়। উনি গরুর জন্য খাল থেকে পানি নিয়ে যাচ্ছেন, যে দুপুরে খাবার সময়। আমরা প্রায় 10টার দিকে এই চরে প্রবেশ করি। পুরোটা চর ঘুরতে ঘুরতে এখন প্রায় বেলা 2টার মতো। এখন আমরা এই চরের মধ্যেই আছি। আমাদের টার্গেট উদ্দেশ্য হলো তরমুজ ক্ষেত, কিন্তু পথে পথে বাড়িতে মানুষের যে কথাবার্তা,
চাল চলন তা আমরা উপলব্ধি করছি, আপনাদেরও দেখানোর জন্য ভিডিও করছি, আর আপনারাও দেখুন এগুলো। এই পাশে যে গরুর যে ঘর, এই ঘরটাতে তারা গরু রাখেন বা গারল রাখেন, অন্য পাশে ঘরটাতে বসত করেন, ছোট্ট পরিসরে একটা ঘর। এর পাশেই কবুতর। আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ পরিবারই কবুতর পালন করেন। এই পাশটা আছে হাঁসের খামার। চরে অধিকাংশ হাঁস মুরগি বনবিড়াল কিংবা শিয়ালে আক্রমণ করে, এই কারণে ওনারা মুরগির গরুর খামারের চারপাশ দিয়ে মুরগির খামার চারপাশে নেট টাঙিয়ে রাখেন, যেহেতু কোনো রকমের আক্রমণ না করতে পারে। আমরা যখন ওই বাড়ি থেকে বের হয়ে একটু পশ্চিমে রওনা দিয়ে বেরোই, তখন একটা বিলের মধ্যে মরিচ খেতে কিছু মানুষের আওয়াজ শুনি। তো ওই আওয়াজ ধরে আমরা ওইদিকে যখন পথ চলি, সামনে এগিয়ে যাই, তখন মরিচ ক্ষেতের মধ্যে 8-9 জন মহিলা মরিচ তুলতেছেন ওনারা। তো ওনাদের নির্দেশ ছিল, বাবা আমাদের ভিডিও করেন না, ফ্যাটের দায়ে আমরা মরিচ তুলি। আমরা কিন্তু মোটামুটি ভদ্র একটা পরিবারের লোক। তো আমি চিন্তা করলাম যেহেতু ওনাদের নিষেধ আছে, তাহলে এখানে আর ভিডিও করব না। ওনাদের কিছু কথাবার্তা শুনলাম, নিজেদের কষ্টের কথা দুঃখের কথা ওনারা শেয়ার করলেন। আর আমার সফরসঙ্গী তারেক যখন দাঁড়িয়েছিল, তখন এক খালা বলল, বাবা আপনি তো দাঁড়িয়ে রয়েছেন, কয়টা মরিচ তুলে দিলাম করে। আমিও ক্যামেরা বের করে হাতে নিয়ে কয়েকটি মরিচ তুললাম। ওনারা মরিচ তুলেন 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ মালিক পক্ষ নেবে 5 ভাগ, আর 1 ভাগ নেবে যারা মরিচ তোলেন ওই লোক। তো আমরা এখানে যতক্ষণ ছিলাম ওনাদের কষ্ট দুঃখ যন্ত্রণার কথাগুলো শুনলাম। স্বাভাবিক আপনি যখন চরাঞ্চলে কোনো জায়গায় প্রবেশ করবেন, তাদের সাথে কথা বলবেন, তখন আপনি জানতে পারবেন তাদের কষ্টগুলো, তাদের দুঃখগুলো। এই অঞ্চলের মানুষগুলোর মধ্যে অনেক কষ্ট তাদের বুকে চাপা দিয়ে আসছেন। তাদের খাওয়া দাওয়ার, চলাফেরা, চিকিৎসা হইতে সকল কিছুতে তাদের কষ্ট দুঃখ। তো ওনারা আরেকটা দুঃখের কথা শেয়ার করলেন, যেটা হলো চেয়ারম্যান, মেম্বার, ইভেন এই ধরনের লোকগুলো থেকে ওনারা কোনো রকমই আর্থিক সাহায্য সহযোগিতা বা সরকার থেকে যে বিজিএফের চাল তাও ওনারা পান নাই, কোনো রকম সহযোগিতা ওনারা পান নাই। এটা হলো ওনাদের আক্ষেপ যে আমরা এই দেশের জনগণ, শুধু ভোটের বেলা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়, এরপরে আর কেউ এই চরাঞ্চল আসেও না, আমাদের খোঁজখবর রাখেও না। এই আক্ষেপ নিয়ে ওনারা বুকে ধারণ করে আছেন, আর নিজেদের কর্ম নিজেরাই করতেছেন। সকাল থেকে রাত পর্যন্ত ওনারা প্রতিনিয়ত কষ্ট করে যান। কেউ বা সকালবেলা বের হন গরুর জন্য ঘাস কাটতে, কেউ বের হন হাতে ছাগলের রশি নিয়ে ছাগল দেখাশোনা করতে, কেউ কাস্তে হাতে নিয়ে বের হন মরিচ ক্ষেত নিড়ানোর জন্য কিংবা সোয়াবিন ক্ষেতে কাজ করার জন্য। প্রতিটা মানুষই এখানে কর্মব্যস্ত সময় পার করতেছেন। আমরা যখন ওখান থেকে আরেকটু পশ্চিমে তাকাই, সেখানে আমরা দেখতে পাই যে মরিচ ক্ষেতের মরিচ তোলা শেষ, এখন বাগবাটোয়ারা করার সময়। তো আমার সহপাঠী সফর সঙ্গী যে ছিল বললো, ভাই দৌড়ান, আমরা ওই দিকে যাই, নতুন একটা জিনিস আপনাকে দেখাবো যে মরিচ কীভাবে ভাগ করে বা কি করে মরিচ তা দেখতে পাবেন।
তখন আমরা ওনাদের কাছে বিদায় নিয়ে ওই দিকে রওনা দিই। তারেক এখন আমার কথা হলো ভাই সামনে চলেন, সামনে আমরা মরিচ তুলতেছি, কেন মরিচ নাকি আগের তো মরিচ তুলে যে 6 ভাগ। লোকালয়ের মানুষগুলো, শহর অঞ্চলের মানুষগুলো যেমন কর্মব্যস্ত সময় পার করেন, আর আমাদের মধ্যবিত্ত পরিবারের গ্রামের সাইডে যে লোকগুলো আছেন তাদের চাইতে এই চর অঞ্চলের মানুষগুলো হাজার গুণে ভালো। সুন্দর কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার নিমিষেই আপনাকে আকৃষ্ট করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামাঞ্চলের প্রত্যেকটা মানুষকে এত সুন্দরভাবেই কথাবার্তা বলার জন্য, মানুষকে আপন করে নেওয়ার জন্য হয়তো গ্রামাঞ্চলের মানুষকে বা এই শহরাঞ্চলের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা কিছু দিয়েছেন। আপনাকে অল্প কিছুক্ষণের মধ্যে তারা আকৃষ্ট করে ফেলবে, তাদের আপনজন বানিয়ে নেবে, মনে হবে যে কত যুগ যুগ তাদের কাছের লোক আপনি। আমরা এখন দৌড়াইতেছি যে সামনে মরিচ বাগ দিতেছে, ওই জায়গা যাব, গিয়ে ওখানে দেখাশোনা দেখবো কতটুক। এই যে একটা বিটি, এখানে হয়তো কারো বসবাস ছিল, কারো বসতি ছিল, কোনো পরিবারের স্বপ্ন ছিল, হয়তো এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, নত এই স্বপ্ন আরো বড় হয়ে ডানা মেলে উড়ন্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। বিস্তৃত প্রতিটা এলাকাতে সোয়াবিন ক্ষেত, প্রচুর সোয়াবিন। আমরা একবারে মেঘনা নদীর কাছে, নদী এপার ভাঙতেছে ওপার গড়তেছে। নদীর নিত্যদিনের খেলা হলো এক পার ভাঙা অন্য পার গড়া, এটাই নদীর বহমান নদীর রীতিনীতি এবং ধর্ম। একটা মাত্র নৌকা যেটা খেয়াঘাট পার করে এই অঞ্চলে নদীর কাছে হালকা পাতলা মানুষগুলো যেগুলো আছে সেগুলো বসবাস করে, মাত্র একটা নৌকা। এই যে এখানে ক্ষেতের মরিচগুলো ভাগ করা শেষ, এখন চাষি তার ফল তার ফসল বাড়ি নিয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা কামলা দিয়েছেন সকাল থেকে মরিচ তুলছেন, তারা তাদের প্রাপ্য অংশটুকু নিয়ে গেছেন। আমরা এই শহরে ঘুরতে ঘুরতে প্রায় ঘন্টা 1.5-2 ঘন্টা যখন ঘুরছি, 6-7 কিলোমিটার ঘোরার পরও কোনো তরমুজের ক্ষেত বা তরমুজের কোনো কিছু আমরা পাইনি। এখানে আসার পরে আমরা একটি তরমুজ পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, ওনারা আমাদের বললেন আরও মাইলখানেক হাঁটলে সামনে তরমুজের ক্ষেত পাওয়া যাবে। এই গ্রাম অঞ্চলে তুলা গাছের কদর অনেক, কারণ তুলা গাছ অনেক দিন টিকে। একটা খড়ের মাস্তুল দেওয়ার জন্য, খড়ের দাদার মাস্তুল দেওয়ার জন্য এই তুলা গাছটি ওনারা কোন জায়গা থেকে এনেছেন নৌকা যোগে, এখন বাড়ি নিয়ে যাচ্ছেন। আমরা তরমুজ দেখে এখান থেকে এখন হাঁটা শুরু করতেছি যে তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে। আবারও মাইল 2 হাঁটতে হবে আমাদের। যদিও এত সময় এত পথ লাগার কোনো কথা ছিল না, কোনো একটা পথ যদি আমরা পেয়ে যাইতাম, কিন্তু এই অঞ্চলে এই শহরে কোনো রকম কোনো পথ নেই। সোয়াবিনের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে হাঁটতে হবে। সামনে আরেকটা বাড়ি, এই বাড়িটি একবারে বিলের মধ্যখানে বাড়ি। তো আমরা ধীরে ধীরে বাড়িটি যখন প্রবেশ করি, প্রবেশ করার পর খোলামেলাভাবে এক পাশে সামান্য কতটুক বেড়া দিয়ে একটা রান্নাঘর, এই পাশটা মরিচ শুকাইতে দেওয়া হয়েছে, অন্য পাশেও মরিচ। কারণ এই চরাঞ্চলে লক্ষ্মীপুর এই অঞ্চলে মানুষের সুপারি সিজন আসে, প্রত্যেকটা বাড়িতে সুপারি, আর চরাঞ্চলের প্রত্যেকটা বাড়িতে এই সিজনে থাকবে শুধুই মরিচ।
এই যে চাচার বাড়িটি। আমরা চাচাকে বললাম, চাচা এখানে তরমুজ ক্ষেত কোন জায়গায়? চাচা আমাদের বললেন যে তরমুজ ক্ষেত ওই মোড়ে, মানে এখান থেকে আর একটু পিছনে আপনাদের অনেকদূর হাঁটতে হবে, তারপরে আপনারা তরমুজ ক্ষেত দেখতে পাবেন। তো ওনাকে সালাম দিয়ে ওনার সম্বন্ধে খোঁজখবর জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর ওনার বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখতেছি। প্রতিটা বাড়িতেই লাগোয়া ঘরের সাথেই থাকবে গরুর ঘর, ছাগলের ঘর আর নতুবা গারল। এটা হলো চর অঞ্চলে মানুষের বৈশিষ্ট্যতা। নদী ওনাদের বসবাস করার মতো ঘরগুলো যখন ভেঙে দেয়, তখন এক জায়গা থেকে স্বপ্ন নিয়ে ওনারা আরেক জায়গায় আসেন। আমি ছোট্ট করে একটু প্রশ্ন করলাম, কাকা বর্ষাকালে কি করেন আপনারা? যখন ঝড় বৃষ্টি আসে তখন বড় একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, ঝড় বৃষ্টি যখন আসে তখন শুধু ঘরের ভিতরে বসে আল্লাহরে ডাকা ছাড়া কোনো উপায় আছে বাবা? কখন কোন দিক থেকে বর্ষার ঝড়ে চাল উড়ে নেওয়া যায়, এই চিন্তাই তো শেষ। কোনো রকমের দিন আনে দিন খাই, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে, এভাবেই চলতেছে। আল্লাহ যতদিন বাঁচায় রাখবো কতদিন এমনি চলবো, কি করবো আর। এই হলো চাচার কথা। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, ফলো করুন। যারা ফেসবুকে দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখুন। আর যারা আমাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখতেছেন তাদের কাছে সত্যি অনুরোধ, অনেক অনেক অনুরোধ রইল। বিশ্বাস করুন, অন্তত হাজার হাজার খুশি হব। একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, প্লিজ একটা শেয়ার করুন, কারণ আমাদের অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, অনেক দূর দূরান্ত